আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং আজকের এই ক্লাসটার জন্য তোমরা খুবই এক্সাইটেড। আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 31, পরিচ্ছেদ 32, পরিচ্ছেদ 33 এবং পরিচ্ছেদ 34 এই চারটা পরিচ্ছেদ থেকে বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় যেই এমসিকিউ গুলো এসেছে বিভিন্ন বোর্ডে সেগুলো সলভ করব। সো আজকের আমাদের টপিক হচ্ছে বাক্যে শ্রেণীবিভাগ। তারপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে উদ্দেশ্য বিধেয়। এরপর আমরা পড়বো হচ্ছে বাক্যের বর্গ। তারপর আমরা পড়বো সরল জটিল যৌগিক বাক্য। এই যে ক্লাসিফিকেশন গুলো সেগুলো থেকে আসা বিগত বছরের যে এমসিকিউ গুলো সেগুলো। ক্লাসের শুরুতেই তোমরা একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে তোমরা কে কোন স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পার্টিসিপেট করতে যাচ্ছ, যাতে করে আমি বুঝে ফেলতে পারি 10 মিনিট স্কুলের আজকের এই ক্লাসের পরিসরটা আসলে কত বড়, এটা বাংলাদেশের কোন কোন স্কুলে ছড়িয়ে আছে তোমাদের মাধ্যমে। তার পাশাপাশি তোমরা একটু এই লাইভটা এখনই শেয়ার করে ফেলো, কারণ লাইভটা যারা শেয়ার করবে তাদেরকে কিন্তু আমার আজকের ক্লাসে যে স্লাইডটা রয়েছে, যেখানে প্রায় 50টা বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউ আমি অলরেডি সলভ করে রেখেছি, সেগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব। তাই পরবর্তীতে তোমরা ক্লাস দেখার পাশাপাশি চাইলে শুধুমাত্র স্লাইডটা পড়েও রিভাইজ করতে পারবা। সো স্লাইডটা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই লাইভটা একটু শেয়ার করে ফেলো। আমি ক্লাসের পরই যারা যারা লাইভটা শেয়ার করেছে তাদেরকে ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দেবো। আর তোমাদের যারা ক্লোজ ফ্রেন্ড, ভালো বন্ধু যারা, যাদের সাথে তোমরা এ প্লাস পেয়ে একই কলেজে পড়তে চাও, তাদেরকেও একটু তোমরা কমেন্টে মেনশন করে ফেলো তাদের আইডিটা, যাতে কেউ ঘুমিয়ে যাওয়ার কারণে, খেতে চলে যাওয়ার কারণে ক্লাসটা কোনোভাবে মিস না করে। আজকের ক্লাসটা কিন্তু ভীষণ মজাদার একটা ক্লাস হবে, কারণ টপিকটা খুব একটা কঠিন না। টপিকটায় বোঝার কিছু জিনিস আছে, আবার কিছু কিছু জিনিস খুবই ইন্টারেস্টিং। সো সব মিলিয়ে আজকে চমৎকার দুর্দান্ত ফাটাফাটি একটা ক্লাস উপহার দেওয়ার জন্য আমি সব সর্বতভাবে প্রস্তুত। তোমরা যদি রেডি হও, কমেন্টে রেডি লিখে ফেলো এবং বন্ধুদেরকে কমেন্টে মেনশন করে ফেলো, ক্লাসটা শেয়ার করে ফেলো। যারা যারা শেয়ার দিয়েছো তারা কমেন্টে লিখো যে শেয়ার ডান। ওকে, আমাদের সাথে অনেক বন্ধুরা ইতিমধ্যেই জয়েন করেছে, বাকিরাও যাতে দ্রুত জয়েন করতে পারে এই জন্য তোমরা একটু কমেন্টে বন্ধুদেরকে মেনশন করো এবং লাইভটা শেয়ার দিয়ে ফেলো। আজকে আমরা বাক্য সংক্রান্ত যত প্রশ্ন বোর্ডে বিগত বছরগুলোতে এসেছে সবগুলো সলভ করব এবং তোমাদেরকে বুঝিয়ে দিব যে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসলে কিভাবে উত্তর করতে হবে। ফেনী সেন্ট্রাল হাই স্কুল থেকে হাসিনা আজমিন জয়েন করেছে আমাদের সাথে। উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পারভিন স্বপ্না জয়েন করেছে। ভেরি গুড। প্রীতি রোজ জয়েন করেছে আমাদের সাথে। তারপর ফরিদা ইয়াসমিন জয়েন করেছে। খাদিজা জয়েন করেছে। সিরাজগঞ্জ থেকে জাকিয়া সুলতানা জয়েন করেছে আমাদের সাথে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাহিমুল হক আছে। নুসরাত বলেছে ও আছে। ভেরি গুড। যারা যারা বন্ধুদেরকে এখনো ডাক দাও নাই তারা কমেন্টে মেনশন করে দাও। রাইসা খান অনেক ধন্যবাদ শেয়ার করে ফেলার জন্য অলরেডি। যারা যারা লাইভটা শেয়ার করবে তাদেরকে কিন্তু আমি আজকে ক্লাসে যে স্লাইডটা, একটা বিশাল বড় স্লাইড, এই স্লাইডটা আমি তাদেরকে পাঠিয়ে দিব। ওকে, শেয়ার ডান। রাহিয়া চৌধুরী বলছে ভেরি গুড। বড় দুনা হাই স্কুল থেকে নূর জান্নাত জয়েন করেছে আমাদের সাথে। জয়শ্রী দাস ওর সকল বান্ধবীদেরকে মেনশন করে ফেলেছে। ডেইলির সরি ডালিয়া শাহিনা বলেছে রেডি। ভেরি গুড। ইয়াসমিন জয়েন করেছে গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। হাবিবা ইসলাম বলছে রেডি ভাইয়া। যারা যারা রেডি হয়েছে তারা এই লাইভটা শেয়ার করে ফেলো, তাহলে আমরা সবাই মিলে আজকে লাইভটাতে আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলবো, যেগুলো কিনা বাক্য থেকে বিগত বছরগুলোতে এসেছে এবং তোমাদের বছরও যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মহসিন আক্তার রেডি বলেছে ভেরি গুড, ফ্যান্টাস্টিক। কাকলি আক্তার খালেদা ও দেখছে। সো তাহলে আমরা আর 2 মিনিট কথা বলি তোমাদের সাথে। ঠিক 10টা 35 থেকে আমাদের আজকের ক্লাসটা, লাইভ ক্লাসটা স্টার্ট করে দিব। আমরা পড়ানো শুরু করে দিব। অন্যান্য বিগত ক্লাসগুলো তোমরা দেখেছো যে আমি কিভাবে ক্লাসের স্লাইডেই সবগুলো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বোর্ডের প্রশ্ন তুলে নিয়ে আসি এবং তোমাদের কাছ থেকে উত্তর জানতে চাই। তোমরা উত্তর প্র্যাকটিস করতে করতে, শিখতে শিখতে কিন্তু আমরা সামনে এগোতে থাকি। এরপর ক্লাসটা যখন শেষ হয় তখন দেখা যায় আরে সব তো পারি, এতদিন কেন শুধু শুধু ভয় পেতাম, এতদিন কেন প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষায় ধরা খেতাম। আজিফা খাতুন হাই স্কুল থেকে মাইশা ইসলাম জয়েন করেছে। মহসিন আক্তার জয়েন বলেছে রেডি। ভেরি গুড। কাউসার আহমেদ সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছে সবাইকে একবার বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। চট্টগ্রাম থেকে হাবিবা জয়েন করেছে আমাদের সাথে। জয়শ্রী দাসও জয়েন করেছে। তারপর স্বর্ণকলি আদর্শ বিদ্যালয় থেকে ইশা জাহান জয়েন করেছে, যে কিনা আমাদের একজন রেগুলার স্টুডেন্ট। কুমিল্লা থেকে ঈশা তিশা জয়েন করেছে। তারপর হচ্ছে হাসিনা বলেছে রেডি। অল রাইট, ঠিক আছে। তোমাদের প্রান্তি আপু জয়েন করেছে 10 মিনিট স্কুল থেকেই। তুবা জয়েন করেছে মাদ্রাসা থেকে। হ্যাঁ, মাদ্রাসা বোর্ডের কিছু প্রশ্ন কিন্তু আছে, সো তুমি তোমার মাদ্রাসার নামটা লিখে ফেলো তুবা। আমরা আজকে মাদ্রাসা বোর্ডের কিছু প্রশ্ন সলভ করবো, কারণ বোর্ড বই যেহেতু সেম, প্রশ্ন যেহেতু একই রকম হয়, সো তোমাদের কিন্তু আলাদা করে পড়তে হবে। ব্যাপারটা এরকম না, একই ক্লাস থেকেই মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা এবং স্কুলের স্টুডেন্টরা একই ক্লাস থেকে তোমরা উপকৃত হতে পারবে।
বলিহারি নাজমুল হাই স্কুল থেকে প্রীতি রোজ জয়েন করেছে, নরসিংদী মডেল স্কুল থেকে আলামিন মিয়া জয়েন করেছে আমাদের সাথে। সায়েম প্রধান, ওয়ালাইকুম আসসালাম। বিনোদপুর রামকুমার হাই স্কুল মুন্সিগঞ্জ থেকে মাকসুদা জামান আমাদের সাথে জয়েন করেছে। ওকে, ভেরি গুড। সো আমাদের সাথে অনেকে জয়েন করেছে, বেশি ধন্যবাদ তাদেরকে। পূজা হালদারের মতো যারা শেয়ার ডান করে ফেলেছে, ইয়াসমিনও শেয়ার ডান করে ফেলেছে, ভেরি গুড। ঢাকা থেকে রাইসা আমাদের সাথে জয়েন করেছে, ফ্যান্টাস্টিক। তাহলে চলো আর দেরি না করে ক্লাসের স্লাইডে চলে যাই। চলো আমরা ক্লাসের স্লাইডটা দেখি যে আজকের স্লাইডে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা আজকে সলভ করব হচ্ছে বাক্যের বোর্ড এমসিকিউ। কি সলভ করব? বাক্যের বোর্ড এমসিকিউ। তো বাক্যের বোর্ড এমসিকিউর আগে আজকের ক্লাসের স্লাইডে যে স্লাইডটা তোমরা হচ্ছে এই লাইভটা শেয়ার দিলে ইনবক্সে পাবা, এই স্লাইডে দেখো বাক্যের বেসিকও আছে। যা যা কিছু তোমার দরকার, এই যে বাক্যের শ্রেণী বিভাগ নিয়ে যে যে বেসিক জিনিসগুলো তোমার জানা দরকার, সেগুলো কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। বাক্যের অংশ শ্রেণী বিভাগ নিয়ে বেসিক যা যা কিছু আলোচনা, এতটুকু পড়লেও হবে। ঠিক আছে। তারপর দেখো পরের পরিচ্ছেদটাও চলে এসেছে, বাক্যের বর্গ। বাক্যের বর্গ থেকে কয়েকটা জিনিসপত্র যেগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো ক্লাসের স্লাইডে অলরেডি দিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে পরের পরিচ্ছেদ উদ্দেশ্য ও বিধেয়, এখান থেকেও কিন্তু কি কি পড়তে হবে সেটা তোমাদের জন্য অলরেডি এখানে দেওয়া আছে। তারপর আহ লাস্ট ওয়ান আজকের পড়ানোর টপিকের মধ্যে সরল জটিল ও যৌগিক বাক্য, এইটারও কিন্তু দেখো বেসিক সবকিছু এখানে আলোচনা করা আছে। সো আমরা বাক্যের উপর বেসিক ক্লাস আগেই করেছি, আজকে আমরা বাক্যের উপর বেসিক বিল্ডিং ক্লাস আসলে করব না। আজকে আমরা মূলত প্র্যাকটিস এমসিকিউ দিয়ে শুরু করতে চাই। বাট প্র্যাকটিস এমসিকিউ গুলো এমন প্রশ্ন যেগুলো বোর্ডে আসে নাই, বাট আমরা আজকে এমন প্রশ্ন সলভ করবো যেগুলো বোর্ডে এসেছে। সো তোমাদের জন্য, তোমরা যাতে বাসায় প্র্যাকটিস করতে পারো এই জন্য কিন্তু আমি এখানেও কিছু এমসিকিউ অলরেডি তোমাদের জন্য টুকে রেখেছি। তোমরা এগুলো সলভ করার মাধ্যমে বাসায় প্র্যাকটিসটা করবা। কিন্তু আমাদের আজকের টার্গেট হচ্ছে, আমাদের আজকের টার্গেট কি? আমাদের আজকের ক্লাসের টার্গেট হচ্ছে বোর্ড এমসিকিউ সলভ করা। সো যারা যারা এই লাইভটা শেয়ার দিয়ে দিয়েছো, যারা যারা ক্লাসের স্লাইডটা ক্লাসটা শেষ হলেই পেয়ে যাবা, তারা হাত তোলো এবং তারা বলো রেডি। আমরা এখনই শুরু করে দেবো আমাদের বোর্ড এমসিকিউ সলভ। বোর্ড এমসিকিউ সলভ এখনই শুরু করে দিব। ওকে, সীতারা বেগম বলছে শেয়ার ডান, ভেরি গুড। রাজশাহী স্কুল অ্যান্ড কলেজ থেকে জারিফ জয়েন করেছে আমাদের সাথে। ওকে। সাইদ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। শহীদুন্নেসা পাইলট উচ্চ বালিকা থেকে, উচ্চ বালিকা বিদ্যালয় থেকে টয়ামনি জয়েন করেছে। মুরাপাড়া গভর্নমেন্ট পাইলট মডেল স্কুল থেকে আরিয়ান জয়েন করেছে আমাদের সাথে। ঠিক আছে। রাজশাহী থেকে জারিফ। মুমতাহিনা সুলতানা মাম বলছে রেডি ভাইয়া। আমিও রেডি। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দিই। আমাদের রেগুলার স্টুডেন্ট রাকিব গাজীও কিন্তু জয়েন করেছে। প্রথম প্রশ্ন, রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছে, 2025 সালে এসেছে, বরিশাল বোর্ডে 2025 সালে এসেছে। তিনি বাংলাদেশের নাগরিক, এটি কোন ধরনের বাক্য? এটি কোন ধরনের বাক্যের উদাহরণ? তিনি বাংলাদেশের নাগরিক, এটা কোন ধরনের বাক্যের উদাহরণ? এই বাক্যটা পড়ার পরই আমার মাথায় আসছে যে এটা তো একটা সরল বাক্য। কিন্তু অপশনে গিয়ে দেখি, হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, সরল বাক্য তো অপশনে দেওয়াই নাই। তাহলে কি হবে? তাহলে সরল বাক্য তো নাই। তো সরল বাক্য যদি না হয় তাহলে বাকি দুইটাও কিন্তু হবে না, কেটে দিতে পারি। যৌগিক বাক্য হবে না, জটিল বাক্য হবে না। তাহলে আছে অক্রিয় বাক্য আর সক্রিয় বাক্য। অক্রিয় বাক্য মানে কি? একটা বাক্যে যদি ক্রিয়াপদ না থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অক্রিয় বাক্য। তার মানে মনে করো আমি ভালো ছেলে, দেখো এখানে কোনো ক্রিয়া নাই, তাহলে এটাকে আমি একটা অক্রিয় বাক্য বলতে পারি। সক্রিয় বাক্য কোনটা? আমি ভাত খাই, দেখো এখানে খাই একটা ক্রিয়া আছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যেই বাক্যে ক্রিয়াপদ থাকে সেটাকে বলে সক্রিয় বাক্য, যেই বাক্যে ক্রিয়াপদ থাকে না সেটাকে বলে অক্রিয় বাক্য। তিনি বাংলাদেশের নাগরিক, এখানে কিন্তু আমরা কোনো ক্রিয়া দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি? আমরা যেহেতু এখানে কোনো ক্রিয়া দেখতে পাচ্ছি না, তার মানে আমরা বুঝলাম যে এইটা হবে হচ্ছে একটা অক্রিয় বাক্য। একের উত্তর কি হবে? দেখি কারা কারা একের উত্তর দিয়েছে। একের উত্তর এ, যারা যারা বলেছে তাদের উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা, হামাদ আল মিদান বলছে একের বি, ওর উত্তরটা ভুল হয়েছে। রাহিয়া চৌধুরী সঠিক হয়েছে, মাহফুজা সুলতানা সঠিক উত্তর দিয়েছে। একের উত্তর হচ্ছে এ, অক্রিয় বাক্য। রাকিব গাজী কিন্তু সঠিক উত্তর দিয়েছে। আয়শা আজাদ সুমি সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড। যারা যারা সঠিক উত্তর দিয়েছো তারা তো জানলাই, যারা যারা ভুল উত্তর দিয়েছো তাদের কাছেও যদি ব্যাপারটা এখন ক্লিয়ার হয়, আগে ভুল করেছো কিন্তু এখন যদি ক্লিয়ার হয়, তোমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। 2 নম্বর প্রশ্ন দেখি। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? যশোর বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন। যাকে অবলম্বন করে, যার উপর ডিপেন্ড করে, যার উপর নির্ভর করে একটা ক্রিয়া সম্পাদিত হয় বা বাক্যটা সম্পাদিত হয়,
তাকে কি বলে? বর্গ, কর্তা, কর্ম নাকি যোজক? আমি ভাত খাই, এখানে আমার উপর অবলম্বন করে কিন্তু কাজটা হয় নাই, ভাতের উপর অবলম্বন করে কাজটা হয়েছে। তাহলে ভাতটা কি? ভাতটা হচ্ছে কি আমাদের কর্ম। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? 2 নম্বর প্রশ্ন, যেটা যশোর বোর্ডে 2025 সালে এসেছে। ওকে, তোমাদের ফয়সাল ভাইয়া বলেছে এত কঠিন কেন? আমি আগেই ধারণা করেছিলাম যে তোমাদের ফয়সাল ভাইয়া কিন্তু বাংলায় প্রস্তুতিটা বেশ নড়বড়ে। এসএসসি পরীক্ষা দিলে দেখা যাবে যে গোল্ডেন এ প্লাসটা মিস হয়ে যাবে ফয়সাল ভাইয়া শুধুমাত্র বাংলা এ প্লাস না পাওয়ার জন্য। সো ফয়সাল ভাইয়ার মতো যারা যারা আছো, যাদের প্রিপারেশনের অবস্থা লবডঙ্কা একেবারে, মানে হাই হাই অবস্থা, তাদের জন্য আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি যে কোর্সটা রয়েছে সেটাতে ভর্তি হয়ে যাওয়ার এখনো সুযোগ আছে। তোমরা ভর্তি হয়ে গেলে তোমাদের প্রস্তুতিটা মোটামুটি থেকে একদম ফাটাফাটি আমরা বানিয়ে ফেলবো। দুয়ের উত্তর কি হবে তাহলে? দুয়ের উত্তর হবে হচ্ছে গিয়ে কর্ম। দুয়ের সি, কর্ম। পারবো? দুয়ের সি। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে কর্ম, যেটা এসেছে যশোর বোর্ডে 2025 সালে। ওকে, তারপরে দেখি 3 নম্বর প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? দিনাজপুর বোর্ডে 2025 সালে এসেছে, যশোর বোর্ডে 2025 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ডে 2023 সালে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা সঠিক উত্তর কি? গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার? 2, 3, 4, 5। গঠনগত দিক, স্ট্রাকচারালি বাক্য আসলে কত প্রকার? 2, 3, 4, 5 কত হবে? সেটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 প্রকার। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। সরল, যৌগিক, জটিল, এই 3 প্রকার বাক্যের কথা এখানে বলা হয়েছে। তো 3 নম্বর প্রশ্নটা কিন্তু আসলে খুব একটা কঠিন না, সহজ প্রশ্ন, খুবই জানাশোনা পারার মধ্যে থাকে আসা একটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডে যেটা 2025 সালে এসেছে, নিচের কোনটি বিবৃতিবাচক বাক্য? আমাকে একটি কলম দাও, তোমার নাম কি, তারা তোমাদের ভোলেননি, দারুণ আমরা জিতে গেছি। আচ্ছা দেখো, এখানে 4 নম্বরের অপশন এ, তোমরা কিন্তু আমার বলার জন্য অপেক্ষা করার দরকার নেই, তোমরা সঠিক উত্তরটা বলতে থাকবা। যদি তোমার কোনো কিছুতে ভুল গেস হয় তাহলে তো বুঝবা যে তোমার ওই টপিকটা ক্লিয়ার না। এই জন্য আমি প্রশ্ন দেখানো মাত্রই তোমরা উত্তরটা, সঠিক উত্তর যেটা তোমার মনে হচ্ছে সেটা কমেন্টে লিখে ফেলবা। আমাকে একটি কলম দাও, এটা কি? এটা কিন্তু একটা রিকোয়েস্ট বা অর্ডারও বলতে পারো। তার মানে এটা একটা অনুজ্ঞা। তোমার নাম কি? আমি সরাসরি কাউকে তার নাম জিজ্ঞেস করছি, তাহলে এটা একটা জিজ্ঞাসামূলক বা প্রশ্নসূচক প্রশ্ন, প্রশ্নসূচক বাক্য, তাহলে এটাও হবে না। আমার কাছে চাওয়া হয়েছে নিচের কোনটা বিবৃতিবাচক বাক্য। তারা তোমাকে ভোলেননি, এইটা আমার কাছে মনে হচ্ছে একটা বিবৃতিবাচক বাক্য, কারণ এখানে আসলে একটা জেনারেল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আর লাস্ট ওয়ান, দারুণ আমরা জিতে গেছি, এখানে দেখো এখানে কিন্তু একটা এক্সাইটমেন্ট প্রকাশ করেছে। তার মানে আমার মনে হয় এটা হচ্ছে কি একটা আবেগসূচক বাক্য। তাহলে অপশন সি শুড বি দা কারেক্ট অ্যান্সার। অপশন সি, তারা তোমাদের ভোলেননি। দেখি তো কারা কারা বলেছে। আয়শা আজাদ সুমি কিন্তু ভুল উত্তর দিয়েছো, 3-এর বি বলেছে, এটা 3-এর সি হবে। ও সরি সরি, 4 নম্বর আছি আমরা। খাদিজা বকুল বলছে 4-এর সি। শাহেদা বেগম এ বলছে, কতর এ, এটা না বললে তো বুঝবো না, পূর্ণিমা শাহেদা বেগম। 4 নম্বরের উত্তর কত? 4-এর উত্তর হচ্ছে 4-এর সি, তারা তোমাদের ভোলেননি। দেখেছো, আমরা ইনশাল্লাহ সবই পারবো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে সময় নিয়ে। 5 নম্বর প্রশ্নে যাই। কোন বাক্যটি অনুজ্ঞাবাচক? সিলেট বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন। তার মানে নিচের কোন বাক্যটাতে অর্ডার বা রিকোয়েস্ট বোঝানো হয়েছে? অনুরোধ বা আজ্ঞা বোঝানো হয়েছে অনুজ্ঞা। তার মঙ্গল হোক, তোমার নাম কি, তারা তোমাদের ভোলেননি, দারুণ আমরা জিতে গেছি। তো তারা তোমাদের ভোলেননি, এটা তো বিবৃতিবাচক, আগের প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা দেখলাম। দারুণ আমরা জিতে গেছি, এইটা হচ্ছে একটা আবেগসূচক। তোমার নাম কি, এটা একটা প্রশ্নসূচক। তাহলে একটাই বাকি আছে, সেটা হচ্ছে তার মঙ্গল হোক। তার মঙ্গল হোক, এটা কি কি ধরনের কথা? এটা হচ্ছে একটা প্রার্থনা। অনুজ্ঞাতে কি কি বোঝানো হয়? অনুজ্ঞাতে অর্ডার, রিকোয়েস্ট, এর পাশাপাশি কিন্তু প্রার্থনা বা দোয়া, এটাও বোঝানো হয় অনুজ্ঞা। ইম্পারেটিভ সেন্টেন্স বলে যেটাকে ইংরেজিতে। পারবো আমরা এটা? কোন বাক্যটি অনুজ্ঞাবাচক? এটার উত্তর কি হবে? তার মঙ্গল হোক, তার মঙ্গল হোক। 5-এর উত্তর দেখি কারা কি কি দিয়েছে। ডালিয়া শাহিনা বলেছে সি। কত সি না বললে তো হবে না বাবা, এ বি সি ডি বললেই তো হবে না। কত নম্বরে, 4-এর নাকি 5-এর, এটাও বলতে হবে। ওকে, সীমা আক্তার বলছে 5-এর এ, ভেরি গুড। রাহি আক্তার 5-এর এ বলেছে, রওশন আরা তমা বলেছে 5-এর এ, ফ্যান্টাস্টিক। প্রীতি রোজও বলেছে 5-এর এ। ঠিক আছে, তাহলে আমরা 6 নম্বর প্রশ্নে যাই। দারুণ,
আমরা জিতে গেছি বক্তব্যের লক্ষ্য অনুযায়ী এটা কোন শ্রেণীর বাক্য? দিনাজপুর বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন। আবেগবাচক, বিবৃতিবাচক, প্রশ্নবাচক নাকি অনুজ্ঞাবাচক কোনটা হবে? একটা জিনিস কি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসবে সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই এক্সাম্পল থেকে বারবার আসে। তার মানে তোমাদের প্রত্যেকটা এক্সাম্পলই পড়তে হবে, কারণ এই বছর যেটা অপশনে কারেক্ট উত্তর না, হয়তো বা ভুল উত্তর, আগামী বছর দেখবে ওইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে প্রশ্নটা একটু চেঞ্জ করে দেওয়ার ফলে। তো এখন এটা বলো, দারুণ আমরা জিতে গেছি বক্তব্যের লক্ষ্য অনুযায়ী এটা কোন শ্রেণীর বাক্য? প্রশ্ন নাম্বার 6, দারুণ আমরা জিতে গেছি বক্তব্যের লক্ষ্য অনুযায়ী এটা কোন শ্রেণীর বাক্য? 6 নম্বর প্রশ্ন দেখি। ভেরি গুড, আমাদের সাথে প্রায় 150 জন ক্লাসে জয়েন করে ফেলেছে। তোমরা যদি লাইভটা শেয়ার দাও তাহলে আমাদের আজকে টার্গেট হচ্ছে ক্লাসে লাইভে আমরা 300 জন সহ আজকে ক্লাসটা করব। দেখি তোমরা সবাই শেয়ার দিয়ে আমরা আজকে রেকর্ড ব্রেক করতে পারি কিনা দেখি। আমাদের বাংলা হামলা মিশনের রেকর্ড হচ্ছে এখন পর্যন্ত ক্লাসে সর্বোচ্চ 200 স্টুডেন্ট। আজকে দেখি তোমরা, আজকে যেহেতু আমাদের ব্যাকরণের শেষ ক্লাস, আবার এরকম একটা বাংলা হামলা 3.0 আমরা নামাবো কিনা সেটা নির্ভর করবে আজকের পার্টিসিপেশনের উপরে। সো তোমরা যদি ফাটায় ফেলো শেয়ার দিয়ে, তোমাদের সব বন্ধুদেরকে যদি লাইভে নিয়ে আসতে পারো, লাইভে যদি আমরা একসাথে 500 ভিউয়ার দেখি তাহলে আমরা বাংলা 1.0, বাংলা 2.0, যেটা আজকে লাস্ট ক্লাস, এরপরে বাংলা 3.0 আনবো কিনা চিন্তা করব ফ্রি লাইভ ক্লাসে। তো 6 নম্বরের উত্তর হচ্ছে আবেগবাচক। আবেগবাচক পারবো এটা। রাইসা খান সঠিক উত্তর দিয়েছে। তুবা সঠিক উত্তর দিয়েছে। ডালিয়া শাহিনা সঠিক উত্তর দিয়েছে। রাহিয়া, রবিউল সবাই সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। তারপর দেখি 7 নম্বর প্রশ্ন। তার মঙ্গল হোক কোন প্রকারের বাক্য? ঢাকা বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন। তার মঙ্গল হোক এটা কোন প্রকারের বাক্য? আবেগবাচক, বিবৃতিবাচক, প্রশ্নবাচক নাকি অনুজ্ঞাবাচক? কি বোঝানো হয়েছে এটা? প্রশ্ন নাম্বার 7, তার মঙ্গল হোক এটা কোন প্রকারের বাক্য? আবেগবাচক, বিবৃতিবাচক, প্রশ্নবাচক নাকি অনুজ্ঞাবাচক? কোন ধরনের বাক্য এটা? নন্দিতা রানী বলছে দিনাজপুর আমার বোর্ড। আমার জন্ম যদি হয়েছে এলো ফেনীতে, তার মানে আমার আসলে, আমি যদি পড়ালেখাটা ফেনীতেই করতাম তাহলে দুর্ভাগ্যজনকভাবে আমাকে পরীক্ষা দিতে হতো কুমিল্লা বোর্ডের আন্ডারে। বেঁচে গেছি, আমার মা বাবা ঢাকায় চলে এসেছিল, এই জন্য আমি এসএসসি পরীক্ষাটা ঢাকা বোর্ড থেকে দিয়েছিলাম। নিহারিকা বেগম বলেছে, মেহজাবিন বলছে সাথে ডি হবে। ওকে, অনুজ্ঞাবাচক। আরো কয়েকজনের উত্তর দেখি। ইয়াসমিন সাথে ডি বলেছে, আসমা খাতুন সাথে ডি বলেছে। অ্যাবসলিউটলি কারেক্ট, সাথের উত্তর হচ্ছে তার মঙ্গল হোক কোন প্রকারের বাক্য। এটা হচ্ছে একটা অনুজ্ঞাবাচক, কারণ এটা দিয়ে একটা প্রার্থনা বোঝানো হয়েছে, একটা দোয়া বোঝানো হয়েছে, এই জন্য একটা অনুজ্ঞাবাচক বাক্য। 8 নম্বর যদি দেখি, সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টি? 2, 3, 4, 5, সিলেট বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন। প্রশ্নটা দেখে একটু কঠিন মনে হতে পারে, কারণ কিন্তু এটা আসলে সরাসরি বইতেই আছে। একদমই আসলে না পারার মতো কোনো প্রশ্ন এটা না। দেখি এটা তোমরা পারো কিনা। এবার দেখি তোমরা এটা পারো কিনা। সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টি? 2, 3, 4 নাকি 5? তো একটা বাক্যে সাধারণত কি কি থাকে? কর্তা থাকে, তারপর হচ্ছে কর্ম থাকে, আর কি থাকে? আর কি কিছু থাকে? ওকে, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে তিনটা। সাধারণত বাক্যের কয়টা অংশ? সাধারণত বাক্যের তিনটা অংশ: কর্তা, কর্ম, ক্রিয়া। মানে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব। আমি ভাত খাই, আমিটা হচ্ছে এখানে কর্তা বা সাবজেক্ট, ভাতটা হচ্ছে এখানে কর্ম বা অবজেক্ট, আর খাইটা হচ্ছে এখানে ক্রিয়া বা ভার্ব। খুব সহজে আমরা দেখে ফেললাম যে সাধারণ একটা বাক্যের মধ্যে আসলে তিনটা অংশ থাকে: কর্তা থাকে, কর্ম থাকে, ক্রিয়া থাকে। আমি ভাত খাই, আমি ভাত খাই, সে ফুটবল খেলে, এইরকম ভাবে। 8 নম্বর পারবো? ওকে। আহ আহান সাহা বলেছে ভাই আমি শেয়ার করেছি, ভেরি গুড। যারা লাইভটা শেয়ার করেছো, আজকের ক্লাসের স্লাইডে অনেকগুলো বোর্ড এমসিকিউ আমি তুলে এনেছি, সলভ করে এনেছি। সবগুলো তোমাদেরকে আজকে দিয়ে দিব এই ক্লাসের স্লাইডটা, যারা যারা এই লাইভটা শেয়ার করবা। এরপরে দেখি 9 নম্বর প্রশ্ন। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকলে তাকে কি বলে? দিনাজপুর বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন। বাক্যের যে বিধেয় অংশ, বাক্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। বাক্যে যা সম্পর্কে বলা হয় সেইটাকে বলা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটাকে বলা হচ্ছে বিধেয়। এখন আমাদের কাছে প্রশ্ন করেছে বাক্যের যে বিধেয় অংশটা, সেই বিধেয় অংশটার মধ্যে যদি একটা ক্রিয়া থাকে তাহলে সেটাকে কি বলে? বিক্রিয় বাক্য, বেক্রিয় বাক্য, অক্রিয় বাক্য নাকি সক্রিয় বাক্য? তার মানে জানতে চাওয়া হচ্ছে যে আসলে যদি বাক্যে ক্রিয়া থাকে তাহলে কি হবে, এটাকে কোন ধরনের বাক্য বলবো আমরা? এটা হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 9।
আরে তোমাদের ফয়সাল ভাইয়া নাকি ভালো মতো এইরকম ভাবে পড়ে নাই দেখে ওর 3টা এমসিকিউ ভুল গিয়েছিল। অসুবিধা নেই ফয়সাল, তুই এখন থেকে বাকিটুকু ক্লাস দেখ, দেখবি যে ম্যাথের পাশাপাশি বাংলাও পড়াতে পারবি। শেয়ার ডান। সিরাত ফাতেমা, তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর করে ক্যাপশন লিখে উপযুক্ত টাইটেল লিখে লাইভ শেয়ার করে হচ্ছে একমাত্র তোমাদের বন্ধু ফাতেমা। তোমরা ফাতেমার প্রোফাইল থেকে দেখতে পারো যে আসলে একটা লাইভ কিভাবে শেয়ার করতে হয়, বুঝছো? শুধু র্যান্ডম একটা শেয়ার না করে জাস্ট একটু লিখে দেওয়া যে এই লাইভটা কিসের, করলে কি লাভ হবে, কাদের জন্য, ইত্যাদি। ওকে। মুবাশির উদ্দিন বলেছে শেয়ার ডান, ভেরি গুড। রবিউল বলেছে শেয়ার করেছে। স্বপ্নিল আরাও শেয়ার করেছে। সো এটার উত্তর হচ্ছে সক্রিয় বাক্য। কারণ বাক্যের বিধেয় অংশ বাদ দাও, বিধেয় অংশ বাদ দাও, শুধু চিন্তা করো বাক্যে ক্রিয়া থাকলে তাকে কি বলে। বাক্যে যদি ক্রিয়া থাকে তাহলে তাকে সক্রিয় বাক্য বলে। প্রশ্নটা কিন্তু আসলে সহজ, কিন্তু এই যে বিধেয় অংশে এই অ্যাডিশনাল পার্টটা অ্যাড করে এটাকে একটু ক্রিটিক্যাল বানিয়ে ফেলেছে, এটাকে একটু কঠিন বানিয়ে ফেলেছে। আসলে কিন্তু কথা সিম্পল, বাক্যে যদি ক্রিয়া থাকে তাহলে সেটাকে আমরা বলি সক্রিয় বাক্য, আর বাক্যে যদি ক্রিয়া না থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অক্রিয় বাক্য। তো এখানে বাক্যের বিধেয় অংশ এই এক্সট্রা অ্যাডিশনাল চাপটা তোমাদেরকে না দিলেও হতো আর কি। ওকে, তারপরে 10 নম্বর প্রশ্ন দেখি। যশোর বোর্ডে দুইবার এসেছে এটা, একটা হচ্ছে 2016 সালে, আরেকবার হচ্ছে 2022 সালে। দীর্ঘজীবী হও এটি কোন প্রকারের বাক্য? আবেগবাচক, বিবৃতিবাচক, প্রশ্নবাচক নাকি অনুজ্ঞাবাচক? কাউকে আমি বলছি যে কারো সম্পর্কে আমি দোয়া করছি যে বেঁচে থাকো বাবা, অনেক বড় হও, লম্বা চওড়া হও, জীবনে মানুষের মতো মানুষ হও, সবার হাসি মুখের কারণ হও। তো এই যে কথাগুলো আমি তোমাকে বললাম, মনে করো এগুলো আসলে কি ধরনের বাক্য? এটা কি একটা জেনারেল স্টেটমেন্ট, এটা কি একটা প্রশ্ন, এটা কি একটা আবেগ, নাকি এটা একটা অনুজ্ঞা? প্রশ্ন নম্বর 10। প্রশ্ন নম্বর 10, দীর্ঘজীবী হও এটি কোন প্রকারের বাক্য? আবেগবাচক, বিবৃতিবাচক, প্রশ্নবাচক নাকি অনুজ্ঞাবাচক? এটা যশোর বোর্ডে দুইবার এসেছিল, 2016 সালে আর 2022 সালে। শাহিন আক্তার চৌধুরী বলেছে শেয়ার ডান, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে ফেলার জন্য। যারা শেয়ার করেছে তাদেরকে আমি ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব, যেমন এর আগের ক্লাসের স্লাইড কিন্তু যারা শেয়ার করেছে তাদেরকে আমি ইনবক্সে পাঠিয়ে দিয়েছি সেই রকম। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অনুজ্ঞাবাচক। পারবো 10 নম্বরের উত্তর অনুজ্ঞাবাচক। 10-এর উত্তর হচ্ছে অনুজ্ঞাবাচক। পারবো। 10-এ ডি, আসমা খাতুন বলছে 10-এ ডি, ভেরি গুড। তারপরে আর কি আছে? ডালিয়া শাহিনা বলেছে 10-এ ডি, ভেরি গুড। তুবা বলেছে, ওকে, তুবাও আমাদের সাথে জয়েন করেছে। মাহফুজা সুলতানা বলছে 10-এর ডি। অলরাইট, সো আমরা এরকম বোর্ড কোশ্চেন সলভ করব টোটাল, আজকের ক্লাসে এরকম বোর্ড কোশ্চেন আমরা সলভ করব টোটাল 40টা। তো তার মধ্যে ইতোমধ্যে আমরা 10টা সলভ করে ফেললাম। এইবার একটু নিউট্রালি, কোনো রকম চোরামি কারচুপি না করে, দুষ্টুমি, বাদরামি, বাটপারি না করে কমেন্টে লিখো এই 10-এ তুমি কত পেয়েছো। তার মানে তোমার এই 10টা এমসিকিউর মধ্যে কয়টা সঠিক হয়েছে, কয়টা ভুল হয়েছে, এটা একটু কমেন্টে লিখো দেখি। এই যে 10টা এমসিকিউ আমরা সলভ করলাম সবগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। তার মানে তোমাদের বোর্ডেও এমন প্রশ্নই আসবে। তোমাদের বোর্ডে এর চেয়ে অনেক কঠিন প্রশ্ন আসবে না, এর চেয়ে অনেক সহজ প্রশ্ন আসবে না। এই প্রশ্নগুলো পারো কিনা একটু বলো। 10-এ কত পেয়েছো? 10-এ তোমার স্কোরটা কত সেটা একটু কমেন্টে লিখে জানাও। ওকে, 10-এ 10 পেয়েছো কে কে দেখি। সালমান বলছে শেয়ার ডান, কালকে আমি পাইনি স্লাইড। ওকে, অসুবিধা নেই, স্লাইড পাঠিয়ে দিব তোমাকে, চিন্তা করো না। হাবিবা ইসলাম বলছে ক্লিয়ার ভাইয়া। আহ ডান বলেছে তানজিল আক্তার, নাইম রেদাউন বলেছে ডান। 10-এর ডি সাবিহা সাবিহা বলেছে। অল রাইট, সো আমরা যাদের প্রিপারেশনটা খুব একটা ভালো না, সুবিধার না, আবার যাদের প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট, তার মানে যারা এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য রিভিশন দিতে চাও, কিংবা যারা এসএসসি তে এ প্লাস পাওয়ার জন্য তোমাদের পড়ালেখাটাকে একাডেমিক একটা কামব্যাক দিতে চাও, একটা রিস্টার্ট দিতে চাও, সবার জন্যই আমাদের একটা সলিউশন আছে, সেটা একটু তোমাদেরকে দেখাই। তো চলে যাচ্ছি 1.5 মিনিটের বিজ্ঞাপন বিরতিতে, সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। তো তোমাদের যাদের প্রস্তুতির অবস্থা খুবই ভালো, আবার তোমাদের যাদের প্রস্তুতির অবস্থা খুবই খারাপ, তাদের জন্য কিন্তু 10 মিনিট স্কুল নিয়ে এসেছে প্রতি বছরের মতো শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স। সিম্পলি 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইটে ঢুকার পরে এই যে ব্যানারটা আছে, ব্যানারে যে কোনো জায়গায় ক্লিক করো। ক্লিক করলাম। ক্লিক করলে একটু যদি স্ক্রল ডাউন করো, দেখো এখানে সবগুলো কিন্তু দেখাচ্ছে। এসএসসি শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স, বিজ্ঞান বিভাগ, এসএসসি শেষ মুহূর্তে প্রস্তুতি, ব্যবসা শিক্ষা, মানবিক বিভাগ। তো তুমি করবা কি, তুমি যেই ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টের কোর্সের উপর ক্লিক করবা। তারপর এখানে দেখো সব ডিটেলস দেওয়া আছে, কোন কোন টিচাররা ক্লাস নেবেন, কোন কোন সাবজেক্টের ক্লাস হবে, সবকিছু দেওয়া আছে। এবং সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হওয়ার আর মাত্র 1 দিন 1 ঘন্টা বাকি, এটাও কিন্তু কাউন্টডাউনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে তুমি যেটা করবা, কোর্সটি কিনুন এই বাটনটাতে ক্লিক করবা। কোর্সটি কিনুন বাটনটাতে ক্লিক করার পরে
তুমি হচ্ছে দেখবা যে এখানে কোর্সের দাম দেখাচ্ছে এবং প্রোমো কোড যোগ করার একটা অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তুমি এখানে প্রোমো কোড যোগ করুন, এখানে ক্লিক করবা। তারপরে এটা যেহেতু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তোমার আর আমার, তাই না? আমি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখছো, আমি তোমাকে পড়াচ্ছি, তুমি পড়ছো, তার মানে তুমি একা এ প্লাস চাইলেও হবে না, আমি একা এ প্লাস চাইলেও হবে না, দুইজন মিলেই কিন্তু এ প্লাসটা আমাদেরকে পেতে হবে, তাই তো? তো এইখানেও একটা ডিসকাউন্ট প্রোমো কোডের একটা মিউচুয়াল ব্যাপার আছে। তো আমার নামটা ফার্স্টে লিখবা, ফারহান, FARHN, ফারহান। আমার নাম হলো, মানে ডিল করছি তুমি আর আমি, দ্বিপাক্ষিক একটি চুক্তি করছি, দ্বিপাক্ষিক চুক্তিতে মনে করো প্রথমে আমার স্বাক্ষরটা দিলাম ফারহান, এবার তুমি তোমার স্বাক্ষরটা দিবা SSC 26, তোমার ব্যাচটা লিখে ফেলবা, এই যে SSC 26 লিখে তুমি এই সাবমিট করুন বাটনে ক্লিক করলেই দেখবা যে 500 টাকার ডিসকাউন্ট হয়ে গেছে, অর্থাৎ কোর্সের দাম কিন্তু যত দেওয়া আছে তার চেয়ে 500 টাকা কমে তুমি চাইলে শুরু করুন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে বিকাশ, নগদ কিংবা অন্য কোনো মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজে পেমেন্ট করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এবং আমাদের সাথে ক্লাসটা স্টার্ট করে দিতে পারো। বুঝতে পেরেছি? ওকে। তো এখন এখান থেকে আমরা চলে যাব, আমাদের বিজ্ঞাপন বিরতি শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার আমরা চলে যাব 11 নম্বর প্রশ্নে। আমরা এবার চলে যাব 11 নম্বর প্রশ্নে। চলো দেখি। পরীক্ষায় সফল হয় এটি কোন ধরনের বাক্য? রাজশাহী বোর্ডে 2020 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 2019 সালে এসেছে এবং সকল বোর্ডে একবার একই প্রশ্নের আলোকে পরীক্ষা হয়েছিল, সেটা 2018 সালে। সো তখন এই পরীক্ষা এই প্রশ্নটা এসেছিল যে পরীক্ষা সফল হয় এটা কোন ধরনের বাক্য? আবেগবাচক, বিবৃতিবাচক, প্রশ্নবাচক নাকি অনুজ্ঞাবাচক? বলো এবার, পরীক্ষায় সফল হয় এটি কোন ধরনের বাক্য? আবেগবাচক, বিবৃতিবাচক, প্রশ্নবাচক নাকি অনুজ্ঞাবাচক? 11 নম্বর প্রশ্ন। 11D বলছে শাহিদা বেগম, সিদ্রা রহমান বলছে 11D। ইয়াস, এটার উত্তর হচ্ছে অনুজ্ঞাবাচক, তার মানে 11D। তার মানে দেখেছো বেশিরভাগ প্রশ্নে কিন্তু অপশনে অনুজ্ঞাবাচকটাকেই আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে পাচ্ছি। 12 নম্বর প্রশ্ন, মাদ্রাসা বোর্ডে এসেছে 2024 সালে। যারা যারা মাদ্রাসা বোর্ডের আছো তারা একটু দেখি কমেন্টে হাত তুলো তো, বলো যে ভাই আমরা মাদ্রাসা বোর্ডের। আর পাশাপাশি কুমিল্লা বোর্ডে এসেছে এটা 2023 সালে। বাক্যের ক্রিয়াকে যে চালায়, মানে যে ড্রাইভিং করে, বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? কর্তা, কর্ম, ক্রিয়া নাকি পদ? ক্রিয়াকে তো আসলে ক্রিয়াই চালাতে পারবে না, তো ক্রিয়া অপশনটা বাদ দিলাম, পদও হবে না, কর্তা হবে অথবা কর্ম হবে। এইবার বলো দেখি। 12 নম্বর প্রশ্ন, বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? কারেক্ট অ্যান্সার কি? প্রশ্ন নম্বর 12। 12-এর উত্তর হচ্ছে কর্তা বা সাবজেক্ট। সাবজেক্টই কিন্তু বাক্যের ক্রিয়াকে পরিচালনা করে। আমি ভাত খাই, এখন আমির বদলে যদি তুমি হয়, তখন কিন্তু এটা কি হয়ে যাবে? তুমি ভাত খাও। তুমি কি ভাত খাই হবে? হবে না। তাহলে দেখো ক্রিয়া কেমন হবে, ক্রিয়া কোন দিকে চলবে, এই চালানোর কাজটা কিন্তু কর্তাই করছে। কর্তা যদি আমি হয় তাহলে আমি ভাত খাই, কর্তা যদি তুমি হয় তাহলে তুমি ভাত খাও, কর্তা যদি সে হয় তাহলে সে ভাত খায়। বুঝতে পেরেছো? ওকে। তারপর দেখি 13 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে বর্গ থেকে আসা প্রশ্ন। সকাল 8টার সময় সে রওনা হলো, এই বাক্যে সকাল 8টার সময় কোন শ্রেণীর বর্গ? বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ নাকি ক্রিয়া বর্গ? 13 নম্বর প্রশ্ন, সকাল 8টার সময় সে রওনা হলো, বাক্যে সকাল 8টার সময় কোন শ্রেণীর বর্গ? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ নাকি ক্রিয়া বর্গ? কোন শ্রেণীর? প্রশ্ন নম্বর 13, দেখি এটার উত্তর দাও। 13 নম্বরের উত্তর আমার মনে ক্রিয়া বিশেষণ হবে। কারণ এই যে সে রওনা দিল, এই যে সে রওনা দিল, এই রওনা দেওয়ার ব্যাপারটা নিয়ে কিছু একটা বলা হচ্ছে, তাই না? তারপরও আমার উপর ডিপেন্ড করে উত্তর দেওয়ার দরকার নেই, নিজেরা ঠিক করে চিন্তা করে বলো 13-র উত্তর কি হবে। এতক্ষণ তো সহজ সহজ প্রশ্ন আমরা দেখছি যে অনুজ্ঞা অনুজ্ঞা অনুজ্ঞা, এখন বর্গ চলে এসেছে। বর্গ কিন্তু একটু হলেও কঠিন, বর্গ বোঝাটা বাকি একটু আগে যে টপিকগুলো আমরা পড়ছি তার চেয়ে একটু হলেও বোঝাটা কঠিন। 13-র উত্তর কি হবে? ইয়াস, 13-র উত্তর হচ্ছে সি, ক্রিয়া বিশেষণ বর্গ। 13-র উত্তর হচ্ছে সি, ক্রিয়া বিশেষণ বর্গ। পেরেছি? তারপর দেখি 14 নম্বর প্রশ্ন।
সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, তোমাদের কথা বলা হচ্ছে না, তোমাদের কথা না, সরি। তোমরা তো ক্লাসে এসেছো কষ্ট করে, না খেয়ে না ঘুমিয়ে আমার সাথে ক্লাসটা করছো যাতে তোমরা এসএসসি তে ভালো একটা রেজাল্ট করতে পারো, কিন্তু এমন অনেকে আছে না তোমাদের বন্ধুরা যারা খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, পড়ালেখা করছে না, ক্লাসে আসছে না, তাদের কথা বলা হয়েছে। এই বাক্যে খেয়ে আর ঘুমিয়ে কোন প্রকারের বর্গ? এই বাক্যে খেয়ে আর ঘুমিয়ে কোন প্রকারের বর্গ বলো দেখি? বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ, নাকি ক্রিয়া বর্গ? কোনটা হবে? সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, এবাকে খেয়ে আর ঘুমিয়ে কোন প্রকারের বর্গ? বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ, নাকি ক্রিয়া বর্গ? আসমা খাতুন বলছে পেরেছি, ভেরি গুড। আশফিয়া জান্নাত তানহাকে মেনশন করছে। তো এটার উত্তর কি হবে? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, নাকি ক্রিয়া বর্গ, কোনটা হবে? আমার মনে হয় এটা ক্রিয়া বর্গ হবে, তোমাদের কি মনে হয় বলো তো? 14 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 14। ওকে, কারেক্ট আনসার হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ। ক্রিয়া বিশেষণ বর্গ, সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, তার মানে সে কেমন কাটাচ্ছে এটা হচ্ছে ক্রিয়া, এইটার বর্গটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, ক্রিয়া বিশেষণ। 15 নম্বর প্রশ্ন দেখি, নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ আছে? ময়মনসিংহ বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন। সকাল 8টার সময় সে রওনা হলো। অপশন এ, অপশন বি, অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি, অপশন সি, ভদ্রলোক সত্যিকারের নির্লোভ, আর অপশন ডি, সে লিখছে আর হাসছে। আমার মনে হয় এটা হবে, সে লিখছে আর হাসছে। না, এখানে তো বিশেষণ দেখতে পাচ্ছি না। ভদ্রলোক সত্যিকারের নির্লোভ, এইটা মনে হয় বিশেষণ বর্গ, কারণ নির্লোভ এটা একটা বিশেষণ, আর সত্যিকারের এটা হবে কি একটা বিশেষণ বর্গ, সত্যিকারের নির্লোভ। আমার মনে হয় এটা সি হবে, তোমাদের কি মনে হয় বলো তো? বাই দ্য ওয়ে, আমার যেটা মনে হচ্ছে সঠিক উত্তর হবে সেটাই যে সঠিক হবে এমন কিন্তু কোনো কথা নেই। পরীক্ষা হলে কিন্তু এমন হতে পারে যে তুমিই সঠিক ছিলা, তোমার বন্ধুদের চাপে পড়ে তুমি ভুল উত্তরটা দিয়ে দিয়েছো, এমনটা যাতে কখনো না হয়। আফসোস করলে কখনো বন্ধুদের উপর করা উচিত না, নিজের উপর করা উচিত। নিজে পড়ো নাই সেটার উপর আফসোসটা করা উচিত। এই জন্য সবসময় যদি এরকম একটা হেজিটেশন থাকে, তুমি ভাবছো উত্তর এটা হবে, তোমার বন্ধুরা ভাবছে উত্তর ওইটা হবে, তাহলে নিজে যেটা ভাবছো সেটাই অ্যান্সার করাটা বেশি ভালো। কারেক্ট অ্যান্সার কি হবে এখানে? প্রশ্ন নাম্বার 15। 15 সি বলছে তমা, তারপর জারিফ বলছে 18 বি, 18 আসলে কোথেকে বাবা? সিরাত ফাতেমা বলছে সি হবে। তারপর তমা বলছে 15 সি হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, ভদ্রলোক সত্যিকারের নির্লোভ। যারা যারা সি উত্তর দিয়েছে তাদের সবার উত্তর সঠিক হয়েছে। ভেরি গুড। 16 নম্বর প্রশ্ন, সে লিখছে আর হাসছে, এই বাক্যে লিখছে আর হাসছে কোন বর্গ? লিখছে আর হাসছে, হাসছে আর লিখছে, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, নাকি ক্রিয়া? লিখছে আর হাসছে, আমার মনে হয় এটা ক্রিয়া বর্গ, কারণ এই শব্দগুচ্ছ দিয়ে একটা ক্রিয়া, একটা কাজ করাই বুঝিয়েছে মূলত। আমার মনে হয় এটা ক্রিয়া বর্গ হবে, তোমাদের কি মনে হয়? 16 নম্বর, প্রশ্ন নাম্বার 16, এটার উত্তর দাও দেখি। নিহারিকা বেগম বলছে 16 ডি হবে। মুবাশির ডি উদ্দিন বলেছে, দিন বলেছে সি হবে। ডালিয়া শাহিনা বলছে 15 সি হবে। 16-র উত্তর কোনটা? 16-র উত্তর হচ্ছে ডি, ক্রিয়া বিশেষণ। 16-র উত্তর 16 ডি, ক্রিয়া বর্গ, সরি ক্রিয়া বর্গ, ক্রিয়া বর্গ। 16-র উত্তর 16 ডি, ক্রিয়া বর্গ। আচ্ছা, তারপরে দেখি পরের প্রশ্ন, 17 নম্বর। চট্টগ্রাম বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন, নিচের কোন বাক্যে ক্রিয়া বিশেষণ বর্গ আছে? নিচের কোন বাক্যে ক্রিয়া বিশেষণ বর্গ আছে? আমার ভাই পড়তে বসেছে। রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে, আমটা দেখতে ভারী সুন্দর, নাকি সকাল 8টার সময় সে রওনা হলো, কোনটা হবে ক্রিয়া বিশেষণ? তার মানে যেই বর্গটাকে আমরা বলছি ক্রিয়া বিশেষণ বর্গ, সেটা একটা ক্রিয়ার আগে বসে ক্রিয়াকে বিশেষায়িত করছে, এরকম কিছু একটা হবে। ক্রিয়ার দোষ গুণ অবস্থা ইত্যাদি কিছু বোঝাচ্ছে, তাই না? ওকে, এইবার আমাদেরকে তোমরা বলো হচ্ছে 17 নম্বর প্রশ্নের উত্তর কি? প্রশ্ন নম্বর 17 এর উত্তর কি? প্রশ্ন নম্বর 17। পারভিন স্বপ্না বলছে 17 ডি হবে। সাইয়েদ আহমেদ বলছে 16 ডি হবে। প্রীতি রোজ বলছে 17 ডি। ওকে, রাহিয়া চৌধুরী বলছে 17 এ হবে। তার মানে এ আর ডি এর মধ্যে একটা কনফিউশন, কারেক্ট আনসার হচ্ছে ডি হবে। সকাল 8টার সময় সে রওনা হলো। ক্রিয়া বিশেষণ মানে কি? ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে ক্রিয়া থাকতে হবে এবং ক্রিয়াটাকে বিশেষিত করতে হবে। তাহলে এই যে সে রওনা হলো, এটা হচ্ছে তোমার ক্রিয়া, আর এটাকে বিশেষিত করছে সকাল 8টার সময়। সকাল 8টার সময় মানে কি? সময়টা বুঝিয়েছে। ওকে, 18 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ আছে? নিচের কোন বাক্যে বিশেষণ বর্গ আছে? 18 নম্বর প্রশ্ন।
আমটা দেখতে ভারী সুন্দর। আমার কাছে মনে হয় এটা, যে এখানে একটা বিশেষণ আছে, সুন্দর, এটা বুঝিয়েছে। 18 নম্বর উত্তর, ইয়াস, অপশন সি, আমটা দেখতে ভারী সুন্দর। এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18-এর উত্তর কি হবে বলো? 18-এর উত্তর হচ্ছে সি। 19 নম্বর প্রশ্ন, অনেকবার কিন্তু এটা বোর্ডে এসেছে। ঢাকা বোর্ডে এসেছে, চট্টগ্রাম বোর্ডে এসেছে, বরিশাল বোর্ডে এসেছে, যশোর বোর্ডে এসেছে, দিনাজপুর বোর্ডে এসেছে, এবং এই পাঁচটা বোর্ডে 2025 সালে প্রশ্নটা এসেছে। তার উপর অন টপ অফ দ্যাট ঢাকা আর বরিশাল বোর্ডে এটা 2023 সালেও এসেছে। প্রশ্ন হচ্ছে, বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয়? বলক, লগ্নক, পূরক নাকি প্রসারক? প্রশ্ন নম্বর 19, একদম সরাসরি বইয়ের প্রশ্ন। দেখি এটা পারি কিনা, সরাসরি বইয়ের প্রশ্ন, দেখি এটা আমরা পারি কিনা। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয়? অনেকবার বোর্ডে আসা একটা প্রশ্ন। যেহেতু বিগত বছরগুলোতেও অনেকবার এসেছে, তোমাদের বছরেও কিন্তু এটা তোমার বোর্ডে আসতে পারে। তখন কিন্তু ভুল করলে হবে না। এই যে তোমাদেরকে ফ্রি ক্লাসে ফুল এমসিকিউ কভার করিয়ে দিচ্ছি, এমন সুযোগ হেলায় হারালে কাঁদতে হবে আড়ালে। বুঝতে পেরেছো? বিধেয় ক্রিয়া তাহলে বিশেষ অংশকে কি বলে? এটাকে বলা হচ্ছে পূরক। পূরক বলেছো কে কে দেখি? সিতারা বেগম বলছে 18 সি, ভেরি গুড, সবার আগে সঠিক উত্তর দিয়েছে। সাবিহা সাবিহা বলেছে সি। পূজা হালদার উত্তর বলে নাই, ও শুধু লাইভটা দেখছে। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, পূরক। 20 নম্বর প্রশ্ন, এইবার আমরা চলে গেলাম উদ্দেশ্য আর বিধি হতে। মাদ্রাসা বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন, সুমন বল খেলে এই বাক্যে উদ্দেশ্য কোনটা? তার মানে এই বাক্যে কর্তা কোনটা, কিংবা এই বাক্যে সাবজেক্ট কোনটা? খুব সহজ। 20 নাম্বার, 20-এর উত্তর হচ্ছে, তোমরা বলো, আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা উত্তর বলো। 20-এর উত্তর হচ্ছে 20-এর এ, সুমন। কারণ সুমনই কাজটা করে, এই জন্য সুমন বল খেলে এই বাক্যে সুমন হচ্ছে কর্তা, বা সুমন হচ্ছে উদ্দেশ্য, সাবজেক্ট। সুমন হচ্ছে সাবজেক্ট। ওকে, 21 নম্বর প্রশ্ন দেখি। দিনাজপুর বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন, উদ্দেশ্যের সম্প্রসারক কোথায় বসে? বিধের পূর্বে, উদ্দেশ্যের পূর্বে, উদ্দেশ্য বিধের পূর্বে নাকি কর্মের পূর্বে? আমার কাছে মনে হয় উদ্দেশ্য সম্প্রসারক আসলে উদ্দেশ্যের আগেই বসবে, কারণ এটা উদ্দেশ্যকে আরো, সম্প্রসারকের কাজ কি? সম্প্রসারকের কাজ হচ্ছে জিনিসটাকে আরো সম্প্রসারিত করা, আরো বড় করে তোলা। যেমন সম্প্রসারক কিভাবে কাজ করে? সেলিম চুরি করে ধরা খেয়েছে, এখানে সেলিম হচ্ছে তোমার উদ্দেশ্য। এখন আমি যদি বলি, কলিমের ছোট ভাই যে কিনা ছোটবেলায় অনেক ভালো ছিল, সেই সেলিম চুরি করে ধরা খেয়েছে, তাহলে দেখো এই যে কলিমের ছোট ভাই যে কিনা ছোটবেলায় অনেক ভালো ছিল, এইটা হচ্ছে কি আমার উদ্দেশ্যের প্রসারক। কারণ সাধারণত এখানে উদ্দেশ্যটা ছিল মূলত সেলিম, কিন্তু উদ্দেশ্যের এখানে একটা সম্প্রসারণ ঘটেছে, উদ্দেশ্যকে এটা সম্প্রসারিত করেছে। এখন প্রশ্ন করেছে যে উদ্দেশ্যের সম্প্রসারকটা তাহলে কোথায় বসে? দেখো উদ্দেশ্যের সম্প্রসারকটা কিন্তু উদ্দেশ্যের আগেই বসলো। আমরা কি বলেছি? কলিম, যার ছোট ছেলে, ছোট ভাই হচ্ছে সেলিম, এইভাবে বলছি। তাহলে এই সম্প্রসারকটা উদ্দেশ্যের আগে বসে, পূর্বে বসে। পারবো? 20-এর কি হবে? 20-এর হবে, সরি, 21-এর উত্তর হবে 21-এর বি। 21-এর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেরেছি? ক্লিয়ার হলে এবার একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো যে ভাইয়া বুঝতে পেরেছি। ক্লিয়ার হলে কমেন্টে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো। 22 নম্বর প্রশ্ন, যশোর বোর্ডে আর কুমিল্লা বোর্ডে 2023 সালে এসেছে, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? খুব সহজ, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। এটা তো সবাই পারবে, এটা তো ক্লাস 6-এর একটা বাচ্চা পারবে, তাই না? বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? উদ্দেশ্য বলে। হায় রে হায়, সর্বনাশ! এরকম করলে হবে? পরীক্ষার হলে এরকম তাড়াহুড়া করলে হবে? বাক্যে যার উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে, মানে যাকে নিয়ে কিছু বলা হচ্ছে, যার সম্পর্কে বলা হচ্ছে, সে হচ্ছে উদ্দেশ্য। আর যাকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে তাকে বলে কি? কি বলে? বিধেয়। রাইট? ওকে, তারপর দেখি 24 নম্বর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডে 2023 সালে এসেছে, উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বর্গ দিয়ে, সেগুলোকে কি বলে? উদ্দেশ্য, বিধেয়, পূরক নাকি প্রসারক? প্রসারিত করা হয় বলেই দিচ্ছে। প্রসারণ ঘটায় যেটা, প্রসারণ ঘটায় যেটা, সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে প্রসারক। যেটা প্রসারণ ঘটায় সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে প্রসারক। ওকে, পেরেছি। 25 নাম্বার, বিধেয় ক্রিয়ার বিধেয় অংশকে কি বলে? ঢাকা বোর্ডে 2023 সালে এসেছে, বরিশাল বোর্ডেও 2023 সালে এসেছে, এটার উত্তর বলো দেখি, উদ্দেশ্য, বিধেয়, পূরক নাকি প্রসারক? বিধেয় ক্রিয়ার বিধেয় অংশকে কি বলে? আচ্ছা, তোমাদের ফয়সাল ভাই বলছে 22-এর বি,
আমরা অথচ চলে এসেছি 25 নম্বর প্রশ্নে। নিশ্চয়ই ফাইসাল ভাইয়া অন্যদেরটা তোমাদেরটা দেখে দেখে উত্তর দিচ্ছে, এই জন্য এত লেট হচ্ছে। বলো, 25 নম্বর প্রশ্ন, বিধেয় ক্রিয়ার বিধেয় অংশকে কি বলে? উদ্দেশ্য, বিধেয়, পূরক নাকি প্রসারক, কি বলে এটাকে? বিধেয় ক্রিয়ার বিধেয় অংশকে উদ্দেশ্য, বিধেয়, পূরক নাকি প্রসারক, কি বলে দেখি? উত্তর দাও ঝটপট, জলদি জলদি। আচ্ছা, 25-এর এ বলেছে জাকিয়া, রাকিব গাজী বলছে 24-এর ডি, সাইম প্রধান বলছে 25-এর ডি। ওকে, সিরাজ ফাতেমা বলছে 25-এর সি। কারেক্ট অ্যান্সার হচ্ছে 25-এর সি। ফাতেমা যেটা উত্তর দিয়েছে সেটাই সঠিক। বিধেয় ক্রিয়ার বিধেয় অংশকে বলা হচ্ছে পূরক। পূরক। 26 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে আমার লাস্ট পরিচ্ছেদের প্রশ্ন। এটা হচ্ছে সরল, জটিল ও যৌগিক বাক্য। এই তিনটা ক্যাটাগরির যে বাক্য রয়েছে এইটা ওইখান থেকে এসেছে। প্রশ্ন নাম্বার 26, বিপদ ও দুঃখ একসাথে আসে, এটা কোন ধরনের বাক্য? 26 নম্বর প্রশ্ন, এটা পারা উচিত তোমাদের। প্রশ্ন নম্বর 26, বিপদ ও দুঃখ একসাথে আসে, এটা কোন ধরনের বাক্য? জটিল, যৌগিক, সরল নাকি অক্রিয়? অক্রিয় হবে না, কারণ হচ্ছে এখানে আসে আছে, আসে তো একটা ক্রিয়া, তার মানে ক্রিয়া আছে, তাই এটা হবে না। তারপর সরল কি হবে? আমরা জানি যদি মধ্যে একটা যোজক থাকে, যদি একাধিক শব্দ বা হচ্ছে একাধিক বাক্য বা বাক্যাংশকে কোনো কিছু একটা যুক্ত করে যোজকের মাধ্যমে, ও এবং আর, তবু, কিন্তু, তথাপি, নতুবা, এগুলো যদি দিয়ে যুক্ত করে তাহলে সেটাকে আমরা যোজক, যৌগিক বাক্য বলি। যৌগিক বাক্য বলি, তাই না? তাহলে কারেক্ট আনসার কি হবে এখানে? 26 নম্বরের উত্তর, 26-এর বি বলছে অনেকে। ইয়াস, কারেক্ট আনসার হচ্ছে 26-এর বি। জারিফ সঠিক উত্তর দিয়েছে, সায়েম প্রধান সঠিক উত্তর দিয়েছে, হাবিবা 26-এর বি বলেছে, ডালিয়া শাহিনা 26-এর বি বলছে, নিহারিকা 26-এর বি বলছে, অর্ক ও ঋদ্ধ বলছে এ, কট খেয়ে গেছে অর্ক। ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়তে হবে অর্ক। ওকে, ঠিক আছে, সাইয়েদ আহমদ বলেছে 26-এর বি হবে, আর ডালিয়া শাহিনাও 26-এর বি বলেছে। ভেরি গুড। 27 নম্বর প্রশ্ন দেখো, চট্টগ্রাম বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন, নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ? লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। লোকটি অশিক্ষিত এবং অভদ্র নয়। এবং আছে, তাহলে এটা যৌগিক, তাহলে এটা বাদ, সরল এটা হবে না। লোকটি অশিক্ষিত, কমা, কিন্তু অভদ্র নয়, এখানেও কিন্তুটা কিন্তু একটা যোজক হিসেবে কাজ করছে, তাই এটাও যৌগিক বাক্য হয়ে গেছে। লাস্ট ওয়ান, যদিও লোকটি অশিক্ষিত তবুও অভদ্র নয়, এইটা কিন্তু একটা জটিল বাক্যের স্ট্রাকচার, কারণ জটিল বাক্যেই এইরকম সাপেক্ষ আহ সর্বনাম বা সাপেক্ষ যোজক থাকে। যেমন যদিও, তবুও, যেমন তেমন, যে সে, এগুলো থাকে জটিল বাক্যে। তার মানে আমার মনে হচ্ছে এখানে এ হবে, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 27-এর এ। কারেক্ট অ্যান্সার কি হবে? আমার মনে হয় 27-এর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়াস, 27-এর এ হচ্ছে লোকটি অশিক্ষিত হলে অভদ্র নয়, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ? আবারও একই ধরনের প্রশ্ন, সিলেট বোর্ডে 2025 সালে এসেছে। বিপদ ও দুঃখ একসাথে আসে না, এটা তো যৌগিক, আমরা আগেই জানি। লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, এখানে কিন্তুটা একটা যোজক, তাই এটা একটা যৌগিক বাক্য, এটা হবে না। সি নাম্বার, ভিক্ষুককে টাকা দাও। দেখো, আমরা জানি যে সরল বাক্য হতে হলে মূলত একটা কর্তা থাকতে হয় এবং ন্যূনতম একটা সমাপিকা ক্রিয়া থাকতে হয়। তাহলে এখানে ভিক্ষুককে, ভিক্ষুক কি, ভিক্ষুক হচ্ছে আমার এখানে কর্তা, সাবজেক্ট, উদ্দেশ্য, আর দাও এটা হচ্ছে আমার ক্রিয়া। তার মানে এখানে একটা সমাপিকা ক্রিয়াও আছে দাও, আবার এখানে একটা কর্তাও আছে, সেটা হচ্ছে গিয়ে ভিক্ষুক। তাহলে আমার কাছে মনে হয় আর অপশন ডি দেখারও দরকার নেই, এটার উত্তর হবে হচ্ছে সি, ভিক্ষুককে টাকা দাও। তোমরা বলো তো উত্তর কি হবে? 28 নম্বরের উত্তর কি হবে বলো? 28-এর উত্তর কি হবে বলো? ভিক্ষুককে টাকা দাও ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিয়েছে দেখি। 28-এর উত্তর কে কে দিয়েছে? মার্জিয়া বলছে 28-এ সি, সুমা ইসলাম বলছে 28-এ সি, মাহফুজা সুলতান 28-এ সি বলেছে, রাহিয়া, শাহেদা সবাই কিন্তু সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড। আহান সাহা এখনো কেন যেন 27-এর উত্তর বলছে, 27-এর এ। 29 নম্বর প্রশ্ন, আমরা তিন ভাই বোন, এটি কোন ধরনের বাক্য? যশোর বোর্ডে 2025 সালে আসা খুব সহজ, সুন্দর, সাধারণ একটি বাক্য। আমরা তিন ভাই বোন, এটি কোন ধরনের বাক্য? জটিল, সরল, যৌগিক নাকি অধীন? আচ্ছা, প্রথম কথা, এটা কিন্তু একটা অক্রিয় বাক্য। কেন এটা একটা অক্রিয় বাক্য? কারণ এটাতে কোনো ভার্ব নাই, এটাতে কোনো ক্রিয়া নাই। যদি একটা বাক্যে ক্রিয়াপদ না থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অক্রিয় বাক্য। যদি একটা বাক্যে ক্রিয়াপদ থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সক্রিয় বাক্য। আমরা দৈনন্দিন জীবনে যত বাংলা ভাষায় যত বাংলা বাক্য ব্যবহার করি বেশিরভাগই হচ্ছে সক্রিয় বাক্য। বেশিরভাগ সময় সেই বাক্যগুলোতে ক্রিয়ার একটা উপস্থিতি, সরব উপস্থিতি, ক্রিয়া জানান দেয়। কিন্তু আমরা তিন ভাই বোন, এখানে আসলে এটা অক্রিয় বাক্য হবে, কারণ এখানে কোনো ক্রিয়া নেই। সমস্যা হচ্ছে এটা যে অক্রিয় বাক্য হবে,
কথাটা সঠিক, কিন্তু সমস্যা হচ্ছে যে এইখানে অপশনে অক্রিয় বাক্য দেওয়া নেই। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে সরল, জটিল নাকি যৌগিক কোনটা হবে। তোমরা এবার এইটা বলো, সরল, জটিল নাকি যৌগিক কোনটা হবে। আমরা তিন ভাই বোন, এটি কোন ধরনের বাক্য? জটিল, সরল, যৌগিক, কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে 29-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে সরল বাক্য। কারণ এখানে আমরা, সাবজেক্ট রয়েছে, বুঝতে পেরেছি, আর একটা উজ্জ থাকা ক্রিয়া রয়েছে। আমরা তিন ভাই বোন। ওকে, ঠিক আছে। তারপর দেখি 30 নম্বর প্রশ্ন। ঢাকা বোর্ড থেকে যদি তুমি 2024 সালে পরীক্ষা দিতে, তাহলে এই প্রশ্নটা তোমাকে উত্তর করতে হতো। প্রশ্ন হচ্ছে, পাখিগুলো নীল আকাশে উঠছে, এটি কোন ধরনের বাক্য? জটিল, সরল, যৌগিক নাকি অধীন? পাখিগুলো নীল আকাশে উঠছে, কোন ধরনের বাক্য? পাখিগুলো নীল আকাশে উঠছে, এটি কোন ধরনের বাক্য? জটিল, সরল, যৌগিক নাকি অধীন? বলো, বলে ফেলো। 30 নম্বর প্রশ্ন আমাদের। প্রশ্ন নাম্বার 30, খুব সহজ, এটা হচ্ছে সরল বাক্য। পাখিগুলো নীল আকাশে উঠছে, এখানে কোনো শর্ত নাই, এখানে কোনো যোজক নাই, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে গিয়ে আমাদের একটা সরল বাক্য। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তারপর আমরা পরের প্রশ্নে যাই, 31 নম্বর। রাজশাহী বোর্ডে 2024 সালে এসেছে, কুমিল্লা বোর্ডেও 2024 সালে এসেছে। গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। পারবো এটা? সরল, জটিল, যৌগিক, এই তিন ধরনের বাক্য। ওকে, তারপর দেখি 32 নম্বর প্রশ্ন। সাপেক্ষ সর্বনাম ও সাপেক্ষ যোজক যুক্ত হয়েছে কোনটিতে? চট্টগ্রাম বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন। অপশন এ, বিপদ ও দুঃখ একসাথে আসে। অপশন বি, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়। অপশন সি, যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। এবং অপশন ডি, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছো। এইবার এইটা বলো দেখি। আচ্ছা, তোমরা কিন্তু লাইফটা, মানে লাইফটা ছেড়ে চলে যেও না, কারণ তোমাদের ক্লাস এখনো আরো 8টা এমসিকিউ আছে। এই 8টা এমসিকিউ যদি সলভ করতে পারো, ইনশাল্লাহ বাক্য থেকে তোমার এসএসসির বোর্ডে যেই প্রশ্নই আসুক তুমি সঠিক উত্তর দিতে পারবা। সো তোমরা এখনই চলে যেও না, হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবে না। আর 11:30টার মধ্যে আমরা ক্লাসটা শেষ করে ফেলবো। কারেক্ট আনসার কি? জয়শ্রী দাস বলছে শেয়ার ডান, ভেরি গুড। জয়শ্রী দাসকে আমি ক্লাসের পরপরই ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দিব। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে বিপদ ও দুঃখ একসাথে আসে, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। এই যে দেখো, সাপেক্ষ সর্বনাম কোনটা? এই যে যেখানে সম্পর্ক থাকে, যেহেতু সেহেতু, তাহলে এটার অপশন হচ্ছে সি ইজ দ্য কারেক্ট ওয়ান। অপশন সি, 32-এর উত্তর হচ্ছে যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে। ঠিক আছে, ওকে। 33 নম্বর প্রশ্ন দেখি। সিলেট বোর্ডে 2024 সালে এসেছে, বরিশাল বোর্ডে 2023 সালে এসেছে। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, এটি কোন ধরনের বাক্য? তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছে, এটি কোন ধরনের বাক্য? জটিল, সরল, যৌগিক নাকি অধীন? কোন ধরনের বাক্য এটা? অনেকবার কিন্তু বোর্ডে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটা আসছে। কখনো রং অ্যান্সার হিসেবে আসছে, কখনো রাইট অ্যান্সার হিসেবে আসছে, আবার কখনো বা এটাকেই প্রশ্ন হিসেবে দিয়েও আমরা দেখছি যে আসছে। রবিউল ইসলাম, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এটার উত্তর কি হবে তাহলে? প্রশ্ন নাম্বার 33। 33-এর উত্তর হচ্ছে এইটা একটা সরল বাক্য। এটা কি? এটা একটা সরল বাক্য, কারণ কোনো যোজক নাই এখানে, কোনো শর্ত নাই, কোনো ঝুট ঝামেলা নাই, তাই এটা একটা সরল বাক্য। 34 নম্বর প্রশ্ন। যশোর বোর্ড 2024 সালে এসেছে, সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে? বিশেষণ, বিশেষ্য, সর্বনাম নাকি ক্রিয়া? মনে করো আমি ভালো ছেলে, এটা তো একটা সরল বাক্য, এখানে কি নাই? এখানে ক্রিয়া উপস্থিত নাই, দেখা যাচ্ছে না ক্রিয়াটাকে। কিংবা তিনি বাংলাদেশের নাগরিক, এখানে দেখো তিনি বাংলাদেশের নাগরিক হন, এভাবে কিন্তু বলতে হচ্ছে না, তার মানে ক্রিয়াটা এইখানে আমরা দেখতে পাচ্ছি না। তার মানে 34-এর উত্তর খুবই সিম্পল, 34-এর উত্তর হচ্ছে ক্রিয়া। সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে, কোনটা থাকে না, সেটা হচ্ছে ক্রিয়া। পেরেছি। আমি এবার একটু দেখি সঠিক উত্তর কারা কারা দিয়েছে। অর্ক ঋদ্ধ সি বলেছে, সাবিহা সাবিহা বলছে 33-এর বি। 34 আছে আমরা যদিও, ইয়াসমিন বলছে 34-এর ডি, ভেরি গুড। সাবিহা বলেছে 33-এর বি। ঠিক আছে, ভেরি গুড।
এরপরে দেখি 35 নম্বর প্রশ্ন। কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়? কুমিল্লা বোর্ডে 2024 সালে এসেছে প্রশ্নটা। বিধেয়, সরল, জটিল নাকি যৌগিক? কোন ধরনের বাক্য? খুব সিম্পল, যোজক দ্বারা সাপেক্ষ যোজক। ও, যেন তেন যোজক না, ওই যে যেহেতু সেহেতু। যেহেতু সেহেতু মানে কি? মানে হচ্ছে একটা শর্ত বা কন্ডিশন। আমরা জানি একটা বাক্যে যদি দুইটা অংশ থাকে এবং একটা অংশ আরেকটা অংশের উপর যদি নির্ভরশীল হয় এবং যদি তাদের মধ্যে একটা শর্ত থাকে, তাহলে সেটাকে আমরা জটিল বাক্য বলি। তাহলে শর্ত থাকা মানেই কিন্তু এই যেহেতু সেহেতু থাকা। ফর এক্সাম্পল, ইফ ইউ কাম আই উইল গো। তুমি যদি আসো তাহলে আমি যাব। যদি, তাহলে, দেখেছো, এগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। এগুলোকে কি বলে? সাপেক্ষ যোজক। কারেক্ট অ্যান্সার হচ্ছে জটিল। পারবো 35 নম্বর? 35 পারবো আমরা। ওকে। 36 নম্বর দেখি। দিনাজপুর বোর্ডে 2024 সালে আসা প্রশ্ন, নিচের কোনটি সরল বাক্য? এইবার এটার উত্তর তোমরা নিজেরাই দাও দেখি। এইবার এটার উত্তর তোমরা নিজেরা নিজেরা দাও দেখি। সেতারা বেগম বলছে 35 সি, সাবিহা বলেছে 35 সি। এখন কিন্তু আমরা জিজ্ঞেস করছি হচ্ছে 36 নম্বর কত সেটা। এবার 36-এর উত্তর দাও। কারেক্ট অ্যান্সার হচ্ছে 36-এর কি? যে ছেলেটি এখানে এসেছিল সে আমার ভাই, লোকটি অশিক্ষিত কিন্তু অভদ্র নয়, যেহেতু দোষ করেছে সেহেতু শাস্তি পাবে। না, সরল বাক্য হচ্ছে সে এখানে এসে সব কথা খুলে ফেললো। কারণ এখানে একটা কর্তা আছে, সে, আর একটা সমাপিকা ক্রিয়া আছে, বলল। তাহলে এটাই হচ্ছে আমাদের সরল বাক্য। সে এখানে এসে সব কথা খুলে বললো। দিনাজপুর বোর্ডে 2024 সালে আসার প্রশ্ন। পারবো। বাক্যর ক্লাস কেমন লাগছে বলো তো? আজকে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে এটা তোমরা লিখে জানাবা। SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS এই যে গ্রুপটা রয়েছে এখানে, অর্থাৎ যেখানে তোমরা লাইভ ক্লাসটা দেখছো, সেখানেই তোমরা লিখে জানাবা। তাহলে এরকম ক্লাস আমরা ভবিষ্যতে হয়তো বা আরো নেওয়ার প্ল্যান করতে পারি। 37 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডে 24 সালে এসেছে, রাজশাহী বোর্ডে 2023 সালে এসেছে। নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ বলো দেখি। নিচের কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। সে এখানে এসে সব কথা খুলে বললো না, এটা তো সরল বাক্য, মাত্রই পড়েছি। যেহেতু দোষ করেছে সেহেতু শাস্তি পাবে, এখানে একটা কন্ডিশন আছে, বাক্যে দুইটা অংশ আছে, তাহলে এটা একটা জটিল বাক্য। আমি পড়া শেষ করে খেলতে যাব, এটা হচ্ছে গিয়ে একটা সরল বাক্য। তার মানে এখানে বিও হচ্ছে না, সিও হচ্ছে না, ডিও হচ্ছে না, তাহলে বাকি রয়েছে শুধু এ। এখন এ যদি হয়, নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে, আহ এখানে তো একটা যোজক থাকার কথা, তাই না? ও এবং আর, তবু কিন্তু এইরকম কিছু একটা থাকার কথা, তাই না? কথা কি ঠিক না বেঠিক বলো? 37 নম্বরের উত্তর কি? অনেকে সি বলছে, ইয়াসমিন বলছে 37-এর এ, সালমা বলেছে পারবো, ভেরি গুড। অথচ ক্লাসের পরে দেখি নিহারিকা বেগম ছাড়া আর কেউ ক্লাসের রিভিউ দেয় না গ্রুপে। তার মানে একমাত্র ওই ক্লাসটা করে, ওরই ক্লাস থেকে উপকার হয়। বাকিদের আমি ক্লাস নিলেও কি না নিলেও কি, এরকম একটা ভাব। আজকের ক্লাসের পরে যদি SSC 26 সুপার স্টুডেন্টস 10 MS গ্রুপে আমার ক্লাসটা কেমন লেগেছে, ভালোই লাগতে হবে এমন কোনো কথা নাই। ক্লাসটার একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, ফিডব্যাকও তুমি দিতে পারো। এইটা যদি না দেখি গ্রুপে, তাহলে আর এরকম ক্লাস নিব না, শুধু পেইড ব্যাচে ক্লাস নেবো এরপরে। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এ, নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। কারণ কমা এটাও যোজকের কাজ করতে পারে। বিশেষ বিশেষ ক্ষেত্রে কমা এটাও যোজকের কাজ করতে পারে, মানে ও এবং তবু কিন্তু আর, এগুলা ছাড়া শুধুমাত্র কমা এটাও কিন্তু একটা যোজকের কাজ করতে পারে। ওকে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাদ্রাসা বোর্ডে 2022 সালে আসা প্রশ্ন, 38 নাম্বার। সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো, এটি কোন ধরনের বাক্য? সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো, এটা কি জটিল, সরল, যৌগিক নাকি অধীন? কোন ধরনের বাক্য এটা? আচ্ছা, ঈশা জাহান বলছে ভাইয়া বাংলা সেকেন্ড পেপারের নির্মিত অংশে সাজেশন দিলে ভালো হতো। আহ তোমাদের এই গ্রুপে মেম্বার হচ্ছে 1,12,000। আমার লাইভ ক্লাসে হাজির হয়েছে তোমরা 100 জন। 100-র পরে একটা শূন্য দিলে হয় 1,000। 1,000-এর পর একটা শূন্য দিলে হয় হচ্ছে 10,000। 10,000-এর পরে আরেকটা শূন্য দিলে হয় হচ্ছে গিয়ে 1,00,000। তাহলে বুঝো, এতগুলা স্টুডেন্ট গ্রুপে, আর গ্রুপে পড়ালেখা করার আগ্রহ ইচ্ছা আছে মাত্র 100 জনের। তাহলে আর নির্মিত সাজেশন, রিটেনের সাজেশন কষ্ট করে বানিয়ে লাভ আছে বলো? আচ্ছা, 38 নম্বরের উত্তর বলো। জারিফ কান্নাকাটি করে খালি ভুল করছে। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে
সরল বাক্য, কারণ এখানে দেখো সুসংবাদ পেয়ে সে আনন্দিত হলো। আমরা কি জানি সরল বাক্য হতে হলে কি হতে হয়? সরল বাক্য হতে হলে একটা কর্তা থাকতে হয়, সাবজেক্ট থাকতে হয়, এখানে সে, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট বা কর্তা। আর একটা সমাপিকা ক্রিয়া থাকতে হয়, যেমন হলো। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সরল বাক্য। সরল বাক্য। ওকে। রাহিয়া চৌধুরী মিথ্যা অভিযোগ করেছে আমার নামে। ও বলেছে যে আমি নাকি ওর কোনো কমেন্ট পড়ছি না। কমেন্ট তো পড়েছি, ওর কমেন্ট একটা আমাকে মিথ্যা ভুয়া অভিযোগে অভিযুক্ত করার জন্য, মিথ্যা অপবাদ দেওয়ার জন্য ওর কমেন্ট একটা অ্যাংরি ইমোজিও দিয়েছি। ওকে, ঠিক আছে। 39 নাম্বার, ভিক্ষুককে টাকা দাও, এটি কোন ধরনের বাক্য? যশোর বোর্ডে 2023 সালে এসেছে, মাদ্রাসা বোর্ডে 2022 সালে এসেছে। ভিক্ষুককে টাকা দাও, এটি কোন ধরনের বাক্য? জটিল, সরল, যৌগিক নাকি অধীন? কোন ধরনের বাক্য এটা বলো। 39 নম্বর প্রশ্ন। ক্লাস কিন্তু প্রায় শেষ। আমরা 40টা এমসিকিউ সলভ করবো বলেছিলাম। আর তোমাদের জন্য 10টা এমসিকিউ বাসায় যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, ক্লাসের স্লাইডটা কালেক্ট করে সেই জন্য 10টা রেখে দিয়েছি, সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এখন এটার উত্তর বলো। রাহিয়া চৌধুরী বলছে শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা এই লাইভটা শেয়ার দিবা তাদের কাছে ক্লাসের স্লাইডটা আমি পাঠিয়ে দিব ক্লাসের পরেই। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটাও সরল বাক্য। এটাও কি বাক্য? এটাও সরল বাক্য। দেখেছো, খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, বারবার 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 বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এই এক্সাম্পলটা থেকে প্রশ্ন আসছে। তাহলে এটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলো, সিবিকে এম, চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলো। 40 নম্বর প্রশ্ন। দিনাজপুর বোর্ডে 2022 সালে এসেছে, ঢাকা বোর্ডে 2019 সালে এসেছে। তার বয়স হলেও বুদ্ধি হয়নি। নিশ্চয়ই তোমাদের ব্যাপারে বলছে, নিশ্চয়ই তোমাদের ব্যাপারে বলছে। তার, ও না সরি থুক্কু, তোমাদের ব্যাপারে না, তোমাদের যে সকল বন্ধুরা আজকের এই মূল্যবান লাইফ ক্লাসটাতে না এসে ঘুমাচ্ছে পড়ে পড়ে, তাদের ব্যাপারে বলেছে। তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটি কোন ধরনের বাক্য? জটিল, সরল, যৌগিক নাকি অধীন? এটা কোন ধরনের বাক্য? বাবারে বাবা, এক একজনের যে শখ যে ভাইয়া কমেন্ট কেন পড়ছেন না। কমেন্ট পড়লে এতগুলো এমসিকিউ কখন সলভ করতাম বাবা? দেখো 40টা এমসিকিউ দেখতে দেখতে সলভ করে ফেলেছি 1 ঘন্টা টার্গেটে। যদি শুধু কমেন্ট পড়তাম এতক্ষণে 20টা এমসিকিউ সলভ করা হতো খালি। তার বয়স হলে বুদ্ধি হয়নি, এটি কোন ধরনের বাক্য? দিনাজপুর বোর্ডে 2022 সালে আসা প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে সরল বাক্য, কারণ এখানে তার, এটা হচ্ছে কি আমাদের কর্তা বা সাবজেক্ট, এবং হয়নি এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। দেখো এখানে কোনো শর্ত নাই, এখানে বাক্যে দুইটা অংশ নাই, এখানে বাক্যকে কোনো যোজকের মাধ্যমে যুক্ত করা হয় নাই। তাহলে এটা একটাই বাকি আছে, একটাই ক্যাটাগরি বাকি আছে, হচ্ছে সরল বাক্য। তার মানে বাংলা ভাষায় বাক্য এই তিনটার মধ্যে যে কোনো একটা হবেই হবে, সরল হবে, জটিল হবে, অথবা যৌগিক হবে। অনেক সময় তোমাদেরকে দেখো এই যে 4 নম্বর যে অপশনটা অধীন, অধীন 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 বলে অনেক সময় তোমাদেরকে কনফিউজ করে দেয়। অধীন বাক্য বলে আসলে মানে বাক্যের মেইন ক্যাটাগরির মধ্যে, স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী যে বাক্যের ক্যাটাগরি, তার মধ্যে কিন্তু অধীন বলতে কিছু পড়ে না। বুঝতে পেরেছো? সো আমরা কিন্তু দেখতে দেখতে বাংলা 2.0, সরি বাংলা হামলা 2.0, এই ফ্রি লাইভ মিশনটার আজকে 4 নম্বর ক্লাসটা কমপ্লিট করে ফেলেছি। সো আজকের ক্লাসে আমরা 4টা পরিচ্ছেদ কভার করেছি। আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম এটা যদি একটু সামারি করি, রিক্যাপ করি। আমরা আজকের ক্লাসে বাক্যের শ্রেণী বিভাগ পড়লাম, তারপরে বাক্যের বর্গ পড়লাম, তারপর উদ্দেশ্য আর বিধেয় পড়লাম, এরপর সরল, যৌগিক আর জটিল বাক্য পড়লাম। অর্থাৎ পরিচ্ছেদ 31, 32, 33, 34 তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বোর্ডের যে গ্রামার বইটা আছে, এই বোর্ড বইয়ের 4টা পরিচ্ছেদ কিন্তু আমরা আজকের ক্লাসটার মধ্যে কমপ্লিট করে ফেললাম। আজকের ক্লাসে আমরা বিগত বছরের 40টা ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করেছি এই 4টা পরিচ্ছেদ থেকে, যেখান থেকেই তোমাদের পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্লাসের স্লাইডটা পাওয়ার জন্য এই লাইভটা যারা এখনো শেয়ার করে নাই তারা শেয়ার করে দাও, তাহলে এই ক্লাসের স্লাইডটা তোমাদেরকে আমি ইনবক্সে পাঠিয়ে দিব। দ্বিতীয় কথা হচ্ছে, এইরকম ক্লাস যদি তোমরা চাও যে আমি আরো কন্টিনিউ করি, আজকে আমার বাংলা হামলা 2.0 মিশনের শেষ ক্লাস ছিল, তোমরা যদি চাও যে এরকম ক্লাস আমি আরো কন্টিনিউ করি, তাহলে তোমাদের যেটা করতে হবে, গ্রুপে আজকের ক্লাসটা কেমন ছিল সেটা লিখে একটা ক্লাস রিভিউ দিতে হবে, এরকম ম্যাজিক দেখার জন্য। ঠিক আছে? তাহলে আমি বাংলা হামলা 3.0 নিয়ে তোমাদের মাঝে হাজির হওয়া যায় কিনা, যেখানে নির্মিত সাজেশন থাকবে, কোন রচনা পড়তে হবে, ভাব সম্প্রসারণ কি পড়তে হবে, চিঠিপত্র, আবেদন, দরখাস্ত কি কি পড়তে হবে, সবকিছু নিয়ে আলোচনা করার জন্য হয়তোবা বাংলা হামলা 3.0 নিয়ে হাজির হব। সো
সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করতে চাই। ক্লাসটা কেমন লাগলো ওভারঅল? এরকম ক্লাস তোমরা আরো চাও কিনা? তোমাদের বন্ধুরা যারা মিস করেছে তাদেরকে হিংসা লাগানোর জন্য কি কি বলতে হবে সেগুলো বলে লিখে পোস্ট করো SSC 26 সুপার স্টুডেন্টস টেন এই গ্রুপটাতে। আর যারা এই সবগুলো টপিক, আমরা কিন্তু আসলে ফ্রি মিশন লাইভে সবগুলো টপিক কভার করতে পারি নাই সময় স্বল্পতার জন্য, বা হচ্ছে আমাদের সুযোগের অভাবে। আমাদের পেইড ব্যাচে কিন্তু আমরা শুরু থেকে একদম সব স্মার্ট বোর্ডে ধরে ধরে তোমাদেরকে সবগুলো টপিক, বেসিক, বোর্ড কোশ্চেন সলভ সবকিছু তোমাদেরকে করিয়ে দিব, যাতে তোমরা শুধুমাত্র A+ না, শুধুমাত্র গোল্ডেন না, এমন নাম্বার পাও যে তাকিয়ে দেখার মতো, যাতে তোমরা তোমাদের বোর্ডে 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারো। এরকম ভাবে আমরা তোমাদেরকে পড়াতে চাই। সো যারা যারা এখনো ভর্তি হও নাই, তাদেরকে ভর্তি হওয়ার জন্য কিন্তু আমার এই ক্লাসের কমেন্টে লিঙ্কটা দেওয়া আছে, SSC শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স। এর পাশাপাশি আমি আমার পোস্টগুলোর কমেন্টেও তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ তোমরা চাইলে আবারও দেখা হবে। টাটা।